সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে আবারও অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনলাইন ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। তোমাদের সামনে আমি তৃতীয় পর্বের সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1, যার বিষয় কোড 66431, এই সাবজেক্টের 3 নম্বর অধ্যায়, যার নাম বিস্তারিত নকশা, এটি আলোচনা করব। তা এই অধ্যায় থেকে আমরা যে জিনিসগুলো আজকে আলোচনা করব সেটি হলো ডিটেইল ড্রয়িং কাকে বলে বা বিস্তারিত নকশা কাকে বলে, ডিটেইল ড্রয়িং এর প্রয়োজনীয়তা কি বা প্রয়োজনীয়তা লিখো, ভিত্তি কাকে বলে এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব, ভিত্তির কাজ কি, ক্যান্টিলিভার ফুটিং কি, আরসিসি ক্যান্টিলিভার ফুটিং কখন ব্যবহার করা হয়, এছাড়া সর্বশেষ বিভিন্ন প্রকার ফুটিং এর প্রকারভেদ নিয়ে আমরা বিস্তারিত ছবিগুলো দেখে নিব। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন ছিল বিস্তারিত নকশা। বিস্তারিত নকশা আসলে কি? আমরা দেখা যায় যে যখন একটা বিল্ডিং তৈরি করি, সে বিল্ডিং তৈরি করতে গেলে প্রাথমিক একটা নকশা অঙ্কন করি আমরা। এই নকশাতে দেখা যায় যে এর সেকশনাল প্ল্যান থাকে, ফ্রন্ট এলিভেশন থাকে, ব্যাক সাইড এলিভেশন থাকে, এরকম বিভিন্ন প্রকার এলিভেশন থাকে, যা থেকে আমরা যে ইমারতটা নির্মাণ করব ওর যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, যেমন লিন্টেল, সানশেড, এই টাইপের যে ছোট ছোট অংশগুলো আছে তার বিস্তারিত ধারণা পাওয়া যায় না। তখন এই ছোট ছোট যে অংশগুলো আছে বা মেম্বারগুলো আছে, এইগুলার আমরা বড় স্কেলে আঁকি এবং যার মাধ্যমে ছোট ছোট অংশকে বিস্তারিতভাবে প্রকাশ করি। এটাই মূলত আমাদের বিস্তারিত নকশা। বিস্তারিত নকশার প্রয়োজনীয়তা কি? আমরা কেন বিস্তারিত নকশা আঁকব? বিস্তারিত নকশা আমরা যদি একটা কাঠামো তৈরি করতে চাই, কাঠামোর যে সঠিক শক্তি ও স্থায়িত্বতা আমরা দিতে চাই, তাহলে বিস্তারিত নকশার প্রয়োজন আছে। এরপরে দেয়াল যদি থাকে আমাদের, যে দেয়ালের মাধ্যমে আমরা লোড বহন করব, তাহলে এর উপরে সুষমভাবে যদি আমরা লোড বন্টন করতে চাই, তাহলে আমাদের বিস্তারিত নকশার প্রয়োজন আছে। এরপরে আমরা যদি কাঠামোর সৌন্দর্য বৃদ্ধি ও নির্মাণ কাজ দ্রুত করতে চাই, তাহলে বিস্তারিত নকশা লাগবে। কারণ আমরা শুধুমাত্র যদি একটা ছবি দিয়ে দিই, তাহলে ছবি দিলে ওই কাঠামোর কোথায় কি অংশ, কি মাপদা আছে, সেটা মানে এক ড্রয়িং এ প্রকাশ করা যাবে না। যার কারণে আমরা বিস্তারিত নকশা যদি থাকে, তাহলে কাঠামোর যে সঠিক সৌন্দর্য যেটা, সেটা আমরা প্রকাশ করতে পারবো এবং দ্রুত নির্মাণ কাজ শেষ করতে পারবো। এরপরে মেরামতজনিত যে খরচ আছে, এই খরচ আমরা কম করতে পারবো। আমরা যদি আমরা বিস্তারিত নকশা না দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে খরচ কোথাও যে পরিমাণ লাগার কথা তার চেয়ে বেশি লাগবে। কিভাবে? আমরা জানি না আসলে কোথায় কিভাবে কি মাপ দিয়ে আছে। আমরা একটা মাপে তৈরি করলাম, পরে দেখছি যে মাপটা ঠিক মনে হচ্ছে না, তখন ওটা আবার ভাঙতে হবে। যার কারণে বারবার কাজ করার কারণে দেখা যাবে যে মেরামতজনিত যে খরচ আছে সেটা বেড়ে যাবে। এবং সর্বশেষ যে কাজটা হলো, বিস্তারিত নকশার মাধ্যমে নির্মাণ কাজটা অধিক নিরাপদ করা যায়। আমি এখানে তোমাদের 5টা তুলে ধরেছি বিস্তারিত নকশার প্রয়োজনীয়তা, এছাড়া আরো অনেকগুলো প্রয়োজনীয়তা আছে। আমি পরের প্রশ্নে চলে যাই। তোমাদের পরের প্রশ্নে বলছে ভিত্তি বা কাঠামো বা ফাউন্ডেশন বা বুনিয়াদ, কোনো কোনো জায়গায় বলা আছে বিভিন্ন নাম, এটা কাকে বলে? আমরা ভিত্তি বা ফাউন্ডেশন বলতে, ভিত্তি হলো আমাদের কাঠামোর সর্বনিম্ন অংশ। সংজ্ঞাটা একটু ভালোভাবে শুনে নাও। ভিত্তি হলো কাঠামোর সর্বনিম্ন অংশ, যা এর নিজস্ব ওজন সহ এর উপরস্থ সমস্ত লোড বহন করে মাটির অভ্যন্তরে শক্ত স্তরে ছড়িয়ে দেয়, তাকে বলা হচ্ছে ভিত্তি। আমরা
চিত্রে একটি ভিত্তির ছবি দেখছি। মানে মূলত ভিত্তির ক্ষেত্রে আমি আবারও বলছি সংজ্ঞাটা হবে, ভিত্তি হলো কাঠামোর সর্বনিম্ন অংশ যা এর নিজস্ব ওজন সহ, এর উপরস্থ বলতে সুপার স্ট্রাকচারের কথা বলা আছে, এর নিজস্ব ওজন সহ সুপার স্ট্রাকচারের সমস্ত ওজন বহন করে মাটির অভ্যন্তরে শক্ত স্তরে ছড়িয়ে দেয়, তাকে বলা হচ্ছে ভিত্তি বা ফাউন্ডেশন। আমরা পরের অংশে যাই। এখানে বলা আছে ভিত্তির প্রকারভেদ। ভিত্তি প্রধানত হলো দুই প্রকার, একটা হলো গভীর ভিত্তি যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিপ ফাউন্ডেশন, এরপরে আর একটা আছে অগভীর ভিত্তি যেটাকে আমরা ইংরেজিতে বলি শ্যালো ফাউন্ডেশন। তা আমরা যদি এই গভীর ভিত্তিকে আবার ভাগ করি, গভীর ভিত্তিকে আমরা 4 ভাগে ভাগ করেছি। তা এই গভীর ভিত্তিটা কি আগে একটু আমরা জেনে নিই। যে গভীর ভিত্তিটা হলো যখন সুপার স্ট্রাকচারের সর্বনিম্ন অংশকে মাটির অনেক গভীরে ফুটিং প্রদান করা হয় তখন তাকে গভীর ভিত্তি বলে। এটা তোমাদের বইয়ের সংজ্ঞা। আমরা এটা অন্যভাবে বলতে পারি, যদি কোনো ভিত্তির প্রস্থের তুলনায় এর গভীরতা অনেক বেশি হয়ে থাকে তাকে বলি আমরা গভীর ভিত্তি। যেমন আমরা চিত্রে আমরা কিছু গভীর ভিত্তির ছবি দেখতে পাচ্ছি, দেখো এটার যদি আমরা প্রস্থ হিসেব করি এই প্রস্থের তুলনায় এর গভীরতা অনেক বেশি দিয়ে আছে, একে বলা হচ্ছে গভীর ভিত্তি। এই গভীর ভিত্তি কোনগুলা? যেমন পাইল ভিত্তি, পায়ের ভিত্তি, ওয়েল ভিত্তি, কেশন ভিত্তি, এইগুলা হলো গভীর ভিত্তি। এর পরের অংশে আমরা যাই, বলছি অগভীর ভিত্তি। অগভীর ভিত্তির ক্ষেত্রে আমরা বলবো যদি কোন ভিত্তির গভীরতা এর প্রশস্ততার সমান বা কম হয় তখন তাকে বলা হবে অগভীর ভিত্তি। অর্থাৎ যদি এমন কোনো ভিত্তি হয় যার প্রস্থের মাপ এর গভীরতা সমান অথবা কম তাকে বলা হবে অগভীর ভিত্তি। আমরা পরের অংশে যাই। এখানে ভিত্তির প্রকারভেদ আমি তো আগেই বলেছি, ভিত্তি প্রধানত দুই প্রকার, একটা হলো অগভীর ভিত্তি, একটা হলো গভীর ভিত্তি। তো অগভীর ভিত্তি যে 4 প্রকারে আছে সেটা হলো স্প্রেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, স্ট্র্যাপ ফুটিং, আর একটা সর্বশেষ যেটা বলি আমরা র্যাপ বা ম্যাট ফুটিং। এরপরে গভীর ভিত্তিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, একটা হলো পাইল ফাউন্ডেশন, একটা হলো কফার ড্যাম, আর একটা হলো কেশন বা ওয়েল ফাউন্ডেশন। আমরা ভিত্তির প্রকার ভেদে অগভীর ভিত্তি যেটা বলেছিলাম স্প্রেড ফুটিং, এই স্প্রেড ফুটিংটা কি? যদি কোনো স্প্রেড মানে বর্ধিত হওয়া, যদি কোনো ভিত্তি তার উপর এর অংশ থেকে ধাপে ধাপে নিচের দিকে বর্ধিত হয় সেই ফুটিংকে বলা হচ্ছে স্প্রেড ফুটিং। আমরা চিত্রে দেখছি যে কলামের যে মাপ আছে নিচের দিকে ধাপে ধাপে বাইরের দিকে বর্ধিত হয়, স্প্রেড হওয়া মানে বর্ধিত হওয়া। আমি আবারও বলি অগভীর ভিত্তিটা কি? অগভীর ভিত্তির ক্ষেত্রে স্প্রেড ফুটিং হলো যদি কোনো ভিত্তির গভীরতা বৃদ্ধির সাথে সাথে এর বাইরের দিকে বর্ধিত হয়, ধাপে ধাপে বাইরের দিকে বর্ধিত হয়, তাকে বলা হচ্ছে স্প্রেড ফুটিং। পরের অংশে চলে যাই আমরা। পরের অংশে বলছি কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ড ফুটিং কি আমরা চিত্রের সাহায্যে দেখে নিচ্ছি। যদি এরকম হয় যে আমরা দুইটা স্বতন্ত্র ফুটিং, অর্থাৎ এই কলামের সাথে একটা ফুটিং, এই কলামের সাথে একটা ফুটিং আছে বা ভিত্তি আছে, তা দুইটা ভিত্তি এমনভাবে আমরা ডিজাইন করলাম যদি পরস্পর ওভারল্যাপ করে, অর্থাৎ এই ভিত্তির কিছু অংশ এই ভিত্তির দিকে চলে গেছে এবং এই ভিত্তির কিছু অংশ এই দিকে চলে গেছে, অথবা এমন হয় যে কলামটা একবারে সীমানা ঘেঁষে পড়ছে, তাহলে সীমানা ঘেঁষে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে ভিত্তির বা যে অংশটা কলামের পাশে যে বর্ধিত অংশটা এটা দেখা যাবে যে পাশের সীমানায় চলে যাবে, যেটা বাস্তবে কেউ করতে দেবে না। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা ভিত্তিকে আলাদা আলাদা ভাবে না ঢালাই দিয়ে দুইটা ভিত্তিকে একত্রে বা কম্বাইন করে ঢালাই দেওয়া হয়, তাকে বলা হয় কম্বাইন ফুটিং। তাহলে কম্বাইন ফুটিং কোনটা? যখন পরস্পর দুইটি স্বতন্ত্র ফুটিং একে অপরের উপরে ওভারল্যাপ করে অথবা কোনো একটি কলাম
সীমানা ঘেঁষে পড়ে, তখন দুইটি স্বতন্ত্র ফুটিং বা ভিত্তিকে আলাদাভাবে ঢালাই না দিয়ে পরস্পরকে বা দুইটাকে একসাথে ঢালাই দেওয়া হয়, তখন তাকে বলা হয় কম্বাইন ফুটিং। আমরা পরের ফুটিং এ চলে যাই। বলা আছে স্ট্র্যাপ ফুটিং। এটাও একটা অগভীর ভিত্তি। স্ট্র্যাপ ফুটিং কোনটা? স্ট্র্যাপ ফুটিং এর ক্ষেত্রে বলা এই যে দুইটা স্বতন্ত্র যখন ফুটিং, এটা একটা স্বতন্ত্র ফুটিং এবং এটা একটা স্বতন্ত্র ফুটিং, একে যদি কোনো বিম দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে বলা হচ্ছে স্ট্র্যাপ ফুটিং। এই কম্বাইন ফুটিং আমরা একটু পিছু দেখে নিই। কম্বাইন ফুটিং এর ক্ষেত্রে দেখো দুইটা ভিত্তি কিন্তু একসাথে ঢালাই দেওয়া হয়েছে একত্রে। আর স্ট্র্যাপ ফুটিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ভিত্তি কিন্তু এটাও আলাদা এটাও আলাদা, এই দুইটা স্বতন্ত্র আলাদা ফুটিংকে জাস্ট একটা বিম দ্বারা সংযুক্ত করছি। এই স্ট্র্যাপ ফুটিং এবং কম্বাইন ফুটিং এর এটাই কিন্তু পার্থক্য। যখন দুইটা স্বতন্ত্র ফুটিংকে একটি বিম দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে বলা হবে স্ট্র্যাপ ফুটিং। এরপরে সর্বশেষ আমরা অগভীর ভিত্তির ক্ষেত্রে ম্যাট বা র্যাপ ফুটিং বলেছিলাম। এই ম্যাট বা র্যাপ ফুটিং, ম্যাট মানে আমরা জানি যে বিছানা বা মাদুর। যদি এমন হয় যে আমরা যেখানে বিল্ডিং নির্মাণ করব ওখানে কোনো জলাশয় ছিল, অথবা যখন দেখা গেছে আমাদের যদি একটা ফুটিং দুর্বল জায়গায় পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্র্যাপ ফুটিং অথবা কম্বাইন্ড ফুটিং এর মাধ্যমে এটা সমাধান করতে পারি। কিন্তু যদি এরকম হয় যে জমিতে আমরা ইমারত নির্মাণ করব, সেই জমিটার পুরো অংশটাই দুর্বল মাটি অর্থাৎ নরম মাটি, সেক্ষেত্রে আমরা যখন স্ট্র্যাপ ফুটিং বা কম্বাইন্ড ফুটিং দ্বারা সমাধান করা যাবে না, তখন করি কি আমরা এই পুরো এলাকাটাকে একত্রে একটি ভিত্তি বা বেজের মতো ঢালাই করি এবং এর উপরে দেখো আমরা আলাদা আলাদা করে কলাম তৈরি করি। এই পুরো এলাকাটাকে একত্রে যে ঢালাই দিই, এই যে ফুটিংটা তৈরি করি, একে বলা হয় ম্যাট বা র্যাপ ফুটিং। এরপরে আমরা চলে যাই গভীর ভিত্তির ক্ষেত্রে। গভীর ভিত্তির ক্ষেত্রে প্রথমে যেটা বলেছিলাম আমরা পাইল ফাউন্ডেশন। এই পাইল ফাউন্ডেশনটা কি? এই পাইল ফাউন্ডেশনটা হলো যখন আমাদের মাটির শক্ত স্তরটা খুব কাছাকাছি পাওয়া যায় না, খুব গভীরে থাকে, তখন দেখা যায় যে আমরা অগভীরের যে ভিত্তিগুলো বলেছিলাম ওই চারটা ভিত্তির যে কোনোটার মাধ্যমে আমরা উপরস্থ যে লোড আছে এই লোডটা মাটির অভ্যন্তরে শক্ত স্তরে ছড়াতে পারছি না, তখন সেক্ষেত্রে এই লোডটা মাটির অভ্যন্তরে যে শক্ত স্তর আছে সেই স্তরে যদি আমরা ছড়াতে চাই বা পৌঁছে দিতে চাই, সেক্ষেত্রে এই পাইল ফাউন্ডেশন বা ভিত্তি করা হয়। আমরা চিত্রে একটি পাইল ফাউন্ডেশন দেখছি এবং গভীর ভিত্তির ক্ষেত্রে বলেছিলাম আমি যে ভিত্তির গভীরতা এর প্রস্থের তুলনায় অনেক বেশি। এই যে এই পাইল ফাউন্ডেশন, এর উপরে মূলত অগভীর ভিত্তিগুলা স্থাপন করা হয়। আমরা পরের অংশে চলে যাচ্ছি। বলা হচ্ছে কফার ড্যাম। এই কফার ড্যাম কি? আমরা যদি নদী বা সমুদ্রের মাঝে কোনো স্ট্রাকচার তৈরি করতে চাই, যেমন আমরা পদ্মা সেতু তৈরির কাজ চলছে এখন, সেক্ষেত্রে এই যেহেতু পুরো অংশে পানি আছে, এই পানি থাকলে এর মাঝে যদি আমরা কাজ করতে চাই, তাহলে যে ড্রাম আকৃতির আমরা চারপাশে একটি কাঠামো নির্মাণ করি এই ভিতরের অংশকে পানিরোধী করার জন্য বা পানিমুক্ত করার জন্য, এই ভিত্তিটাকে বলা হচ্ছে কফার ড্যাম। এরপরে গভীর ভিত্তির ক্ষেত্রে সর্বশেষ আরেকটি ভিত্তি আছে, যেটাকে বলা হচ্ছে আমাদের কেইশন বা ওয়েল ফাউন্ডেশন। আমরা চিত্রে দুইটি ছবি দেখছি, এটাই মূলত ওয়েল ফাউন্ডেশন। এই যে কুয়া আকৃতির আমরা চারপাশে যে ভিত্তি নির্মাণ করছি একটি গোলা আকৃতির, এটাকে বলা হচ্ছে ওয়েল বা কূপ ফাউন্ডেশন বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি কেইশন। তাহলে মোটামুটি আমরা অগভীর ভিত্তি যে 4 প্রকার এবং গভীর ভিত্তি যে 3 প্রকার মোটামুটি ধারণা নিয়েছি। এখন আমি পরের অংশে চলে যাই। তো পরের অংশে আমি এতক্ষণ তোমাদের যে বিভিন্ন প্রকার ভিত্তি দেখালাম, সেই একটি ভিডিওর সাহায্যে আমরা পুরো অংশটা একটু দেখে নিই। Hello guys, welcome to Civil Mentor. In today's video, I am going to talk about
The types of foundation. Foundations are divided into two categories: shallow foundations and deep foundations. The word shallow and deep refer to the depth of soil in which the foundation is made. Shallow foundation can be made in depth of as little as 3 feet or 1 meter, while deep foundations can be made at depth of 60 to 200 feet or 20 to 65 meter. Shallow foundations are used for small, light buildings, while deep ones are for large, heavy buildings. Shallow foundation. Shallow foundations are also called spread footings or open footings. The open refers to the fact that the foundations are made by first excavating all the earth till the bottom of the footing and then constructing the footing. During the early stages of work, the entire footing is visible to the eye and is therefore called an open foundation. There are several kinds of shallow foundation, such as individual foundation, strap foundation, combined foundation, raft or made foundation. We will talk about types of shallow foundation in detail. So let's start from the individual foundation. Individual foundations are one of the most simple and common types of foundation. These are used when the load of the building is carried by columns. Usually, each column will have its own foundation. The foundation is just a square or rectangular pad of concrete on which the column sits. To get a very rough idea of the size of the footing, the engineer will take the total load on the column and divide it by the safe bearing capacity of the soil. For example, if a column has a vertical load of 10 tons and the safe bearing capacity of soil is 10 tons per meter square, then the area of the footing will be 1 meter square. In practice, the designer will work at many other factors before preparing a construction design for the footing. Individual foundations are usually connected by a plinth beam Combined footing. Combined footing is constructed when two or more columns are close enough and their isolated or individual footings overlap each other. It is a combination of isolated footings, but their structural design differs. The shape of this footing is rectangle and is used when loads from structure is carried by the column. Strap footings are commonly found in load-bearing masonry construction and act as a long strap that supports the weight of an entire wall. These are used where the building loads are carried by entire walls rather than isolated columns, such as in older buildings made of masonry. Raft and made foundations. Raft or made foundations are the type of foundation which are spread across the entire area of the building to support a heavy structural load from column and wall. The use of made foundation is for columns and walls foundations, where the loads from structure on column and walls are very high. This is used to prevent differential settlement of individual footings, thus designed as a single mat of all the load-bearing elements of the structure. These foundations should not be used where the groundwater table is above the bearing surface of the soil. Use of foundation in such conditions may lead to scour and liquefaction. As now you understand the shallow foundation and types of shallow foundation. So now let's talk about the deep foundation. Deep foundation are those foundations which can be made at depth of 60 to 200 feet or 20 to 65 meter depth. Deep foundations
are subdivided into two categories: pile foundations and drill shafts or caisson foundation. So let's talk about the pile foundation first. A pile is basically a long cylinder of a strong material such as concrete that is pushed into the ground so that structure can be supported on top of it. Pile foundation are used in the following situation. Number 1. When there is a layer of weak soil at the surface, this layer cannot support the weight of the building, so the loads of the building have to bypass this layer and be transferred to the layer of stronger soil or rock that is below the weak layer. Number 2. When a building has a very high concentrated loads, such as in high-rise structure, pile foundations are capable of taking higher loads than reed footings. Pile foundations are generally used for silos where soil condition near the ground surface is not suitable for heavy loads. The depth of hard rock strata may be 5 meter to 50 meter deep from the ground surface. Pile foundation resist the load from structure by skin friction and by end bearing. Use of the pile foundation also prevents differential settlement of foundation. As of now, you know about the pile foundation, so let's talk about the caisson foundation. Caisson foundation is also known as drill shafts. It is a type of deep foundation and has actions similar to pile foundation discussed already, but are high capacity cast in situ foundation. It resists load from structure through shaft resistance, toe resistance, and or combination of both of these. Drill shafts can transfer column loads larger than pile foundations. It is used where depth of hard strata below ground level is located within 10 meter to 100 meter. Drill shafts or caisson foundation is not suitable when deep deposits of soft clays and loose water-bearing granular soil exist. Thanks for watching. Don't forget to subscribe to our channel and তা press আমরা the bell. মোটামুটি এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রকার যে ভিত্তির বর্ণনা আছে, আমি যেগুলা বাংলায় বলেছি সেগুলো এর ইংলিশে বলেছে, আমরা একটু দেখে নিলাম। এখন এখানে বলা আছে ক্যান্টিলিভার ফুটিং কি। আমরা কোনো কোনো ক্ষেত্রে স্ট্রাপ ফুটিং যেটাকে বলেছি সেটাকে এখানে ক্যান্টিলিভার ফুটিং বলা আছে। আমি আগে বলেছি, আবারও বলছি, এটা ক্যান্টিলিভার ফুটিং বা স্ট্রাপ ফুটিং কি। যখন দুই বা ততোধিক কলাম এরকম হয় যে পাশাপাশি পড়ে গেছে, অর্থাৎ আমি এই যে চিত্রে যেটা বলছি দেখো, মানে দুইটা ফাউন্ডেশন, স্বতন্ত্র ফাউন্ডেশন বা ফুটিং, এই আলাদা আলাদা ঢালাই করে যদি একটি বিম দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে বলা হচ্ছে ক্যান্টিলিভার ফুটিং বা স্ট্রাপ ফুটিং। আমরা এতক্ষণ ভিত্তির প্রকারভেদ জানলাম। এখন ভিত্তির কাজ কি, ভিত্তি আসলে কি কি কাজ করে সেগুলো আমরা একটু জেনে নিই। ভিত্তির তোমাদের প্রশ্নে লেখা থাকতে পারে যে ভিত্তির কাজ লিখো বা ভিত্তি প্রদানের উদ্দেশ্য লিখো। তা ভিত্তি প্রদানের উদ্দেশ্য কি? প্রথম যে কাজটা করে ভিত্তি, সেটা হলো লোডের তীব্রতা হ্রাস করে, অর্থাৎ লোডটা কমায়। উপর থেকে যে লোডটা আসে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে মাটির অভ্যন্তরে শক্ত স্তরে ছড়িয়ে দেয় এবং এটা ধাপে ধাপে, যার কারণে লোড বা উপর থেকে যে ওজনটা আসে এটার তীব্রতা যেটা থাকে সেটা কমিয়ে দেয়। এরপরে দ্বিতীয় যে কাজটা সেটা হলো লোডের সুষম বন্টন করে, সমতল পৃষ্ঠ প্রদান করে, স্থায়িত্বতা প্রদান করে। ভিত্তির উপরে আমরা জানি যে কাঠামোর স্থায়িত্বতা নির্ভর করে। এরপরে নিরাপত্তা প্রদান করে এবং সর্বশেষ যে কাজটি করে মাটির যে সরণ থাকে সরণ প্রতিরোধ করে। আমরা বিভিন্ন প্রকার যে ফুটিং আছে, আমরা প্রধানত বললাম যে ফুটিং বা ভিত্তি হলো দুই প্রকার, গভীর ভিত্তি, অগভীর ভিত্তি। এই গভীর ভিত্তি আবার আমি বলেছি যে তিন প্রকার, একটা হলো পাইল, কেইসন, আর একটা হলো কফার ড্যাম। আর অগভীর ভিত্তি বলেছিলাম আমি চার প্রকার,
একটা হলো স্পেড ফুটিং, স্টাফ ফুটিং, একটা হলো কম্বাইন্ড বা আর একটা হলো র্যাপ বা ম্যাট। এই চারটা বলেছিলাম। তা ওইগুলা ফুটিং বাদে আরো কিছু ফুটিং আছে। সেই ফুটিংগুলো হলো স্ট্রিপ ফুটিং, স্টেপ ফুটিং, আরসি ফুটিং, আইসোলেটেড ফুটিং, ইসেন্ট্রিক্যালি ফুটিং, গিললেস ফুটিং, ইনভার্টেড আর্চ ফুটিং, ম্যাট ফুটিং, আরসিসি ফুটিং এবং সর্বশেষ একটা ফুটিং এর কথা বলা আছে আরসিসি অল ফুটিং। আমরা মূলত এইগুলা দেখবো ধাপে ধাপে, ছবিগুলা দেখবো শুধু ধারণা রাখার জন্য। স্ট্রিপ ফুটিং, এই যে দেখো আমরা চিত্রে একটি স্ট্রিপ ফুটিং দেখছি। এরপরে চলে আসি স্টেপ ফুটিং। এই যে সাধারণত ইটের দেয়ালের মাধ্যমে যে ফুটিংগুলা তৈরি করা হয়, স্টেপ বা ধাপ থাকে, দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ধাপে ধাপে নিচের দিকে বর্ধিত হচ্ছে, ইটের গাঁথনি দিয়ে তৈরি করা। এরপরে আছে আরসি ফুটিং, আমরা চিত্রে একটি আরসি ফুটিং দেখছি। এরপরে আইসোলেটেড ফুটিং আছে, আমরা আইসোলেটেড ফুটিং এরও একটি ছবি দেখে নিচ্ছি। এরপরে ইসেন্ট্রিক্যালি ফুটিং। এই যে ইসেন্ট্রিক্যালি ফুটিং হলো, আমরা নর্মালি জানি যে একটা ফুটিং এর ক্ষেত্রে কলাম মোটামুটি মাঝ বরাবর থাকে। এই ইসেন্ট্রিক যে ফুটিংটা, সেই কলামটা দেখা যায় যে ফুটিং বা ভিত্তির এক পাশে বা এক সাইডে এসে পড়েছে। আমরা এরপরে দেখি গিললেস ফুটিং। গিললেস ফুটিং নর্মালি আমরা ওই যে বিভিন্ন প্রকার যে রেইল আছে বা এমএস বার আছে বা আয়রন প্লেট আছে, এর সাহায্যে এটা তৈরি করা হয় গিললেস ফুটিং। আমরা চিত্রে একটি গিললেস ফুটিং এর ছবি দেখছি। এরপরে আছে ইনভার্টেড আর্চ ফুটিং। এই যে আর্চগুলো আমরা নর্মালি জানি যে আর্চের বাংলা হলো খিলান, যেটা দরজা জানলার উপরে ধনুক আকৃতির একটা কাঠামো নির্মাণ করা হয়, সেটা হলো আর্চ। কিন্তু এই ইনভার্টেড বা ইনভার্টার আর্চ ফুটিং যেটা, এটা মাটির অভ্যন্তরে থাকে। আমরা ছবিতে দেখছি, দেখো যে এটা যদি মাটির অংশ হয় তাহলে এইভাবে, এটাও একটা ফুটিং আর্চ আকৃতির, এটাকে বলা হচ্ছে ইনভার্টেড আর্চ ফুটিং। এরপরে ম্যাট ফুটিং। আমরা ম্যাট ফুটিং অগভীর ভিত্তির ক্ষেত্রে বা শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে এটা আলোচনা করেছি। এরপরে আরসিসি ফুটিং বলছে, আরসিসি অর্থাৎ রিইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট ফুটিং, যেটা আমরা সব জায়গায় ব্যবহার করি, সেটির একটি ছবি দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ আরসিসি অল ফুটিং। আরসিসি অল ফুটিং বলতে কলাম, এই যে ফুটিং এর মাঝে শুধু কলাম থাকে, কিন্তু এই আরসিসি অল ফুটিং এর ক্ষেত্রে এই ওয়াল পুরাটাই আরসিসি বা সিমেন্ট কংক্রিট দিয়ে ঢালাই করা থাকে, এটাকে বলা হচ্ছে আরসিসি অল ফুটিং। তা এই ছিল আমার মোটামুটি আলোচ্য বিষয় আজকে। তা আমি একটু মনে করে দিই, আজকে তোমাদের সামনে আমি যে যে বিষয়গুলো তুলে ধরেছি সেগুলো হলো ডিটেইল ড্রয়িং কাকে বলে, ডিটেইল ড্রয়িং এর প্রয়োজনীয়তা, ভিত্তি কাকে বলে, প্রকারভেদ আলোচনা করেছি, ভিত্তির কাজ কি সেটা আলোচনা করেছি, ক্যান্টিলিভার ফুটিং কি সেটা আলোচনা করেছি, আরসিসি ক্যান্টিলিভার ফুটিং কখন ব্যবহার করা হয় সেটা আলোচনা করেছি, এবং বিভিন্ন প্রকার যে ফুটিংগুলো আছে এটা প্রকারভেদ ছবির সাহায্যে দেখিয়েছি। এছাড়া একটি ভিডিওর মাধ্যমে আমি যে যে ফুটিংগুলো বা ভিত্তিগুলো আলোচনা করেছি সেটার একটি আমরা ভিডিও দেখলাম, দেখে মোটামুটি বুঝতে পেরেছি। তা সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের পরবর্তী ক্লাসের আবারও আমন্ত্রণ জানিয়ে তোমাদের সতর্কবার্তা দিয়ে আবারও শেষ করব। সেটি হলো, এখন যেহেতু করোনার সময় চলছে, তোমরা ঘরে বাইরে সব সময় মাস্ক ব্যবহার করবা, নিজের স্বাস্থ্য সুরক্ষা নিজেকে নিশ্চিত করতে হবে। আর আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।